আজকে আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ সম্পর্কে জানব। আয়নিক যৌগ বা বন্ধন আর হচ্ছে সমযোজী যৌগ বা বন্ধন, এই দুইটি টপিক সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এই দুটি রসায়নের একটি টপিক। রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এখান থেকে প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে রসায়নের আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ বা আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধন সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই আয়নিক যৌগ হতে গেলে কিছু শর্ত মেনটেন করতে হয় এবং সমযোজী যৌগ বা বন্ধন হতে গেলে কিছু শর্ত মেনটেন করতে হয়। আয়নিক যৌগের ক্ষেত্রে কি কি শর্ত থাকতে হবে? চলো আমরা আগে আয়নিক যৌগ সম্পর্কে বিস্তারিত জানি, তারপর আমরা সমযোজী যৌগ সম্পর্কে জানব। তো আয়নিক যৌগের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আয়নিক যৌগ সৃষ্টি হতে গেলে একটি ধাতু এবং একটি অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধাতু এবং অধাতু এর মধ্যে একজন ইলেকট্রন গ্রহণ করবে এবং ইলেকট্রন একজন ত্যাগ করবে। সাধারণত ইলেকট্রন ত্যাগের এই ঘটনাটি ঘটে ধাতুর মাধ্যমে, অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতু সাধারণত ইলেকট্রন গ্রহণ করে। এই তাহলে সংজ্ঞাটা এরকম আসে যে বন্ধনে একটি ধাতু এবং একটি অধাতু ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বন্ধন গঠন করে সেটিকে আয়নিক বন্ধন বলা হয় এবং এই বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে আয়নিক যৌগ বলা হয়। তাহলে আমরা কিছু ধাতুকে একটু চিন্তা করতে পারি। ধাতু সোডিয়াম ধাতু হতে পারে, ম্যাগনেসিয়াম ধাতু হতে পারে, পটাশিয়াম ধাতু হতে পারে, অ্যালুমিনিয়াম ধাতু হতে পারে, ক্যালসিয়াম ধাতু হতে পারে। এরা সবাই ধাতু। এই ধাতুগুলো যদি কোনো অধাতুর সাথে, অধাতু বলতে গ্যাসও হতে পারে, অপধাতুও হতে পারে, তাহলে হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, এরা সবাই অধাতু। তাহলে দেখো সোডিয়াম একযোজী, এটি হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলে সোডিয়াম হাইড্রাইড গঠন হতে পারে। যদি ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে গঠন করে তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড। যদি অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে যৌগ গঠন করে AlCl3। আচ্ছা, এখানে আমি কিছু ধাতুর উদাহরণ দিলাম, এখানে কিছু অধাতুর উদাহরণ দিলাম, এখানে কিছু আয়নিক যৌগের উদাহরণ দিলাম, যে এখানে ধাতু এবং অধাতু ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে বন্ধন গঠন করেছে।
তাহলে এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম আমরা ধাতু হিসেবে কাদেরকে চিনি? যাদের সাধারণত শেষে আম শব্দটি যুক্ত আছে। আম অর্থাৎ আম শব্দটি যুক্ত থাকলে আমরা তাদেরকে ধাতু হিসেবে চিনি। আর অধাতু হিসেবে কাদেরকে চিনি? যারা গ্যাসীয়, তুমি কথা বলো, সাধারণত এখানে যারা গ্যাসীয় এবং যারা এখানে সবগুলোই গ্যাসীয় উদাহরণ দিয়েছি, এবং সেই সাথে আমরা যদি বলি যে সালফার, তারপর ফসফরাস, এরাও যদি যৌগ গঠন করে ধাতুদের সাথে, তাহলেও আয়নিক যৌগ গঠিত হবে। তাহলে আয়নিক যৌগের মেইন শর্ত হচ্ছে একটি ধাতু থাকতে হবে কনফার্ম, একটি অধাতু থাকতে হবে কনফার্ম। সেখানে দুইটি ধাতু একটি অধাতু, একটি ধাতু দুইটি অধাতু এরকমও থাকতেও পারে, কিন্তু ধাতু প্লাস অধাতু থাকতেই হবে, সেটাকে আমরা আয়নিক যৌগ বলি। আর ইলেকট্রন ত্যাগ গ্রহণ বিষয়টা কীরকম আমরা সেটা একটু বুঝি, যে ইলেকট্রন ত্যাগ আর ইলেকট্রন গ্রহণ। দেখো ধাতুদের যদি আমরা ডায়াগ্রাম চিত্র আঁকি, তাহলে সোডিয়ামের মনে করো 2, 8, 1। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, এবং এই একটি ইলেকট্রন সে ত্যাগ করতে পারে। এই একটি ইলেকট্রন ত্যাগ করলে সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। পাশাপাশি আমরা যদি ফ্লোরিনের, এখানে ফ্লোরিনও হতে পারে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, ফ্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে দেখব প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান থাকবে। ফ্লোরিন 9 নম্বরে 7টি ইলেকট্রন থাকবে। তাহলে এই আয়নিক যৌগ গঠনের বেলায় এই যে সোডিয়াম এবং ফ্লোরিন কিন্তু এইখানে এই যখন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে দিবে তখন সোডিয়াম প্লাসে পরিণত হয়, এবং যখন এই যে ফ্লোরিন আয়নটা, ফ্লোরিন এই সোডিয়ামের ত্যাগকৃত একটি ইলেকট্রন যখন গ্রহণ করে নেয় তখন কিন্তু ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। তাহলে এখানে যখন সোডিয়াম একটি আয়ন ত্যাগ করে দিচ্ছে তখন এর সর্বশেষ শক্তি স্তরটিও বিলুপ্ত হয়, এবং সোডিয়াম প্লাস আয়নে দেখা যায় অষ্টক পূরণ করেছে, অর্থাৎ একটি শক্তি স্তর যখন ত্যাগ করে দিচ্ছে তখন কিন্তু শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন দেখা যাচ্ছে। ঠিক তেমনি ফ্লোরিনের বেলায় দেখো যখন এ একটি ইলেকট্রন গ্রহণ করে নিল তখন এরও কিন্তু শেষ শক্তি স্তরে অষ্টক পূরণ হয়েছে, অর্থাৎ 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়েছে। তাহলে আয়নিক যৌগের বেলায় একটি ধাতু যে ইলেকট্রন ত্যাগ করতে পারবে এবং একটি অধাতু যে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তেমন ক্ষেত্রে আমরা আয়নিক যৌগ পেয়ে থাকি। এবং এই যে বন্ধন কৌশল, এটা আয়নিক বন্ধন। এবার চলো আমরা একটা সমযোজী বন্ধনের উদাহরণ দিই। সমযোজী বন্ধনের ঠিক আয়নিক বন্ধনের মতোই কিছু শর্ত বিদ্যমান। সেখানে আমরা দেখতে পাই যে দুইটি অধাতু, 2 বা ততোধিক অধাতু মিলে অধাতু প্লাস অধাতু হতে হবে। এই অধাতু এবং অধাতু
এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, কেউ ইলেকট্রন ত্যাগও করবে না, কেউ গ্রহণও করবে না, উভয়টা শেয়ার করে নিবে। এই শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠিত হয় সেটিকে আমরা বলবো সমযোজী যৌগ বা বন্ধন। তাহলে অধাতু অধাতু হতে হবে এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অধাতু অধাতুতে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা সমযোজী বন্ধন বলতে পারি, বা যে যৌগ গঠিত হয় তাকে আমরা সমযোজী যৌগ বলতে পারি। তাহলে অধাতু প্লাস অধাতু হতে হবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটি সৃষ্টি হতে হবে। তাহলে আমরা চলো একটি উদাহরণ দেখি। যেমন CH4, এটাকে বলছি আমরা মিথেন। এই মিথেনটায় দেখা যাচ্ছে কোনো ধাতু উপস্থিত নেই, যা আছে সবই অধাতু। তাহলে এই অধাতু অধাতু মিলে যখন বন্ধন গঠন করছে, দেখো কার্বন 2, হাইড্রোজেন 4টি হবে এবং এখানে হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন শেয়ার ঘটবে। চারপাশে 4টি হাইড্রোজেন, মাঝখানে কার্বনের অবস্থান দিয়ে আমরা দেখাচ্ছি হাইড্রোজেনের একটি ইলেকট্রন 4টি হাইড্রোজেনে মিলে 4টি ইলেকট্রন কার্বনের সাথে শেয়ার করেছে এবং কার্বনও তার শেষ শক্তি স্তরের 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেনের সাথে শেয়ার করেছে। তাহলে আমরা সমযোজী যৌগের বেলায় এরকম বলবো যে অধাতু অধাতু যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কোনো বন্ধন গঠন করে তখন তাকে আমরা সমযোজী বন্ধন বলতে পারি এবং যে যৌগ গঠিত হয় তাকে আমরা সমযোজী যৌগ বলতে পারি। আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি যে কার্বন ডাই অক্সাইড দিতে পারি বা নাইট্রোজেন গ্যাস লিখতে পারি। সাধারণত H2 যদি আমরা লিখি তবে একটা হাইড্রোজেনের অষ্টক পূরণ করবে সবসময় সেরকমটা না। হাইড্রোজেনের যেহেতু একটি হিলিয়ামের ন্যায় ইলেকট্রন পেতে গেলে 2 এর নিয়মও মেনে চলতে হয়, অর্থাৎ 2টি ইলেকট্রন হলেও আমরা সেটিকে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থায়ী বা সমযোজী যৌগের বেলায় যদি আমরা অক্সিজেনের O2 লিখি তাহলে দেখো বিষয়টা কেমন হয়। সাধারণত আমরা 7টি মৌলিক গ্যাস জানি: হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই 7টি মৌলিক গ্যাস এরা সবসময় দ্বিপরমাণুক হিসেবে পরিবেশে মুক্তভাবে ছড়িয়ে থাকে। তাহলে আমরা যদি বলি অক্সিজেন O2, এখানে একটি অক্সিজেন আরেকটি অক্সিজেনের সাথে কি বন্ধনে যুক্ত আছে? অবশ্যই সমযোজী বন্ধনে যুক্ত আছে এবং তাদের ইলেকট্রন শেয়ার দেখালে আমরা দেখতে পাবো প্রথমে 2টি, তারপর 4টি, অন্য একটি অক্সিজেন 2টি, এই যে দেখতে পাচ্ছি আমরা অক্সিজেনের 2টি পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এখানে 2টি করে ইলেকট্রন শেয়ার করেছে, তাই এটা O2 এর গঠন এরকম। তাহলে সমযোজী যৌগ বা বন্ধনের বেলায় আমরা বলতে পারি
অধাতু অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আমরা সমযোজী বন্ধন বলতে পারি, এবং যে যৌগ গঠিত হয় তাকে আমরা সমযোজী যৌগ বলতে পারি। এখানে কিন্তু মৌল একটা অক্সিজেন শুধু, কিন্তু দুইটা অক্সিজেন, এই জন্যে একটা অক্সিজেন অণু গঠিত হয়েছে সমযোজী বন্ধনের মাধ্যমে। এখানেও কিন্তু সমযোজী বন্ধন হবে অক্সিজেন টুর ক্ষেত্রে, O2 ক্ষেত্রে। আরেকটা উদাহরণ দেখে আসি আমরা আয়নিক যৌগের ক্ষেত্রে একটি উদাহরণ দেখব, সমযোজী যৌগের ক্ষেত্রে আরেকটি উদাহরণ দেখব, এবং আমরা খেয়াল রাখব সমযোজীর বেলায় সবসময় অধাতু প্লাস অধাতু হবে, আয়নিকের বেলায় সবসময় ধাতু প্লাস অধাতু হবে। তাহলে আরেকবার বলি যে আয়নিক এর বেলায় ধাতু প্লাস অধাতু ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ঘটবে। আয়নিকের বেলায় এটা খুব ভালোভাবে আমাদের স্মরণ রাখতে হবে, ধাতু হবে প্লাস অধাতু হবে। তাহলে আমরা পর্যায় সারণীতে ধাতুগুলোকে কীভাবে চিনব? যাদের সবশেষে আম কথাটা উল্লেখ হবে, যেমন আমরা কিন্তু আয়রনের বেলায় অনেক সময় বলি না যে আমরা তাহলে এটা ধাতু হলো কীভাবে? আয়রন তো না, ওটাকে আমরা ফেরাম বলি, ফেরাম। এই জন্য এপি দিয়ে আয়রন প্রকাশ পায়, যেটাকে আমরা ফেরাম বলি। তাহলে এই শেষে আম কথাটুকু কিন্তু আছে। তাহলে এই শেষে আমযুক্ত যে সকল পদার্থ আছে পর্যায় সারণীতে সাধারণত তারা সবাই ধাতু। এই ধাতুগুলো যখন অধাতুর সাথে যুক্ত হবে ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, তখন আমরা তাকে আয়নিক বন্ধন বলবো, আয়নিক বন্ধন। আর সমযোজীর বেলায় কোনো ধাতু থাকবেই না, অধাতু প্লাস অধাতু। সমযোজীর বেলায় সমযোজীর বেলায় আমরা অধাতু প্লাস অধাতু, অধাতু প্লাস অধাতু ইলেকট্রন শেয়ার, একজন আরেকজনের সাথে ইলেকট্রন শেয়ার করবে। কেউ কারো কাছে ইলেকট্রন ত্যাগ করবে না, কেউ গ্রহণও করবে না, ইলেকট্রন শেয়ার করবে। তাহলে ইলেকট্রন শেয়ারটা কিভাবে ঘটে? ডায়াগ্রাম চিত্রে একটা আরেকটার সাথে সংযুক্ত থাকবে সমযোজীর বেলায়। আর যখন আয়নিক হবে, আয়নিকের বেলায় একটি থেকে ইলেকট্রন আরেকটিতে সম্পূর্ণভাবে স্থানান্তরিত হবে, অর্থাৎ ত্যাগ করে দিবে। সর্বশেষে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকলে যেসব ধাতুর সর্বশেষে 1, 2, 3টি ইলেকট্রন আছে, এরা একটি, দুইটি, তিনটি করে ক্রমান্বয়ে ইলেকট্রন ত্যাগ করে ওই ধাতুর আয়নে পরিণত হবে। সাধারণত অ্যালুমিনিয়াম যদি হয়, অ্যালুমিনিয়াম কিন্তু সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন আছে। যদি অ্যালুমিনিয়ামের সাথে আমরা ক্লোরিনকে বিক্রিয়া করাই, তাহলে LCl3 হবে। কারণ কি, তিনটে ক্লোরিন মিলে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রনকে গ্রহণ করবে, যার ফলে
ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি করে ছিল, সেখানে 8টি করে হবে প্রত্যেকটাতে। শেষ কক্ষপথেরটাই আমি আঁকছি শুধু। একটা অ্যালুমিনিয়াম থেকে 3টি ইলেকট্রন ত্যাগ হবে এবং 3টি ক্লোরিন Cl মাইনাস Cl মাইনাস Cl মাইনাস করে গঠন করবে। এটা Al3+ উৎপন্ন হলো আর 3টে Cl মাইনাস উৎপন্ন হলো। এটা কিন্তু সমযোজী না, এটা কিন্তু আয়নিক, কেননা অ্যালুমিনিয়াম ধাতু প্লাস অধাতু ইলেকট্রন ত্যাগ করছে ক্লোরিনের কাছে, এটা আয়নিক। তাহলে একটি অ্যালুমিনিয়াম তার শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন 3টি ক্লোরিনের কাছে ত্যাগ করলো। এই যে ঘটনাটা ঘটলো এটা হচ্ছে আয়নিক বন্ধন গঠন। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদেরকে আইডেন্টিফাই করতে আমি কিছু যৌগের নাম লিখে দিচ্ছি, তোমরা সেগুলো আইডেন্টিফাই করার পরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে এবং আমি সামনের ক্লাসে কোনটা কি যৌগ সেটা বলে দিব। NH3, MgCl2, NaOH, Al2O3, CaCO3, এই যে 6টা যৌগ আমি লিখে দিলাম, এর ভিতরে কোনটা কি যৌগ সেটা তোমরা আমাকে সলভ করে জানানোর চেষ্টা করবে, কোনটি আয়নিক কোনটি সমযোজী, কোনটি আয়নিক কোনটি সমযোজী এবং কিভাবে বন্ধন গঠন হয় সেটিও যদি তোমরা পারো তো চেষ্টা করবে। আমি সামনের ক্লাসে এগুলো সলভ করে তারপর ধাতব বন্ধন সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।